হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব সুন্দর একটি থাই ড্রামা, যেখানে ধনী পরিবারের এক সুন্দরী মেয়ে আরো সুন্দর হবার আশায় প্লাস্টিক সার্জারি করায়, কিন্তু দুর্ভাগ্যবশত সার্জারির পর সে অনেক বেশি কুৎসিত হয়ে যায়। আর রিসেন্টলি তার স্কুল লাইফ শেষ হয়েছে, তাই কলেজে ভর্তি হবে। এখন কলেজে সে নিজের কুৎসিত চেহারার জন্য কি কি পরিস্থিতির সম্মুখীন হয় আর সে কি নিজের পারফেক্ট ম্যাচ খুঁজে পাবে, সেগুলো জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেয়া যাক আজকের গল্পের জগতে। শুরুতেই আমরা ফিমেল লিড জুনিতাকে দেখি। ও যথেষ্ট বড়লোক ফ্যামিলি থেকে বিলং করে আর সবেমাত্র নিজের স্কুল লাইফ শেষ করেছে। ও দেখতে অনেক সুন্দর আর হওয়াটাও স্বাভাবিক, কারণ ও রূপের প্রতি অনেক বেশি যত্নশীল। ওর ম্যাক্স নামের একটি বয়ফ্রেন্ড আছে, দুজনের সম্পর্ক বেশ ভালোই চলছিল। তবে এমনই একদিন বন্ধুদের সাথে পার্টি করার পর ও কিছু পিক ইনস্টাতে আপলোড করে এবং পরবর্তী সময় খেয়াল করে কিছু কিছু নেগেটিভ কমেন্ট ছিল, যেখানে অনেকেই ওর চেহারাকে লম্বা, মোটা, গোলুমলু বলছিল। এতে বিরক্ত হয়েও এক্সারসাইজ শুরু করে দেয়। ওর নানি ওকে বোঝানোর চেষ্টা করে, লোকেদের কথায় কান দিও না, তুমি ন্যাচারালি অনেক সুন্দর। কিন্তু জুনিতা ভেবে নিয়েছিল যে করেই হোক স্লিম হবে। পরদিন ও নিজের বয়ফ্রেন্ড ম্যাক্সের সাথে ডেটে যায়। দুজনে সারাদিন অনেক সুন্দর সময় কাটায়, সাথে ডিনারও করে। তখন ওর বয়ফ্রেন্ড একটা ছবি ইনস্টাতে আপলোড করে, যেখানে জুনিতার বন্ধুরা কমেন্টে বলছিল, তোমার ফেস আগের থেকে বড় মনে হচ্ছে, ভালো লাগছে না, মোটা হয়ে গেছো, তোমার সার্জারি করা দরকার, ইত্যাদি ইত্যাদি। এসব নেগেটিভ কমেন্টে জুনিতা রীতিমতো বিরক্ত ছিল, তাই অনেক চিন্তা ভাবনার পর কসমেটিক সার্জারির সিদ্ধান্ত নেয়। এরপর ও অনেক সাহস নিয়ে অবশেষে ডাক্তারের কাছে চলে যায়। আর পরদিন দেখে ওর ফেস একদম নষ্ট হয়ে গেছে। ডাক্তার জানায়, তোমার ফেসে মেডিসিন স্যুট করেনি, যার জন্য নেগেটিভ রিয়াকশন করেছে, ঠিক হতে বছর খানেক সময় লাগতে পারে। এসব জেনে ওর মা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ তিনি একজন মডেল, তাই সৌন্দর্যের গুরুত্ব তার কাছে অনেক বেশি। এদিকে ওর ফেস খারাপ হবার জন্য ওর বন্ধুরা গ্রুপে আসতে নিষেধ করে দেয়, এমনকি ওর বয়ফ্রেন্ড ওর ফেস দেখে ব্রেকআপ করে দেয়। এতে জুনিতা অনেক ভেঙে পড়ে এবং আত্মহত্যা করার চিন্তা ভাবনাও করে। তবে নিজের এই পরিস্থিতিটা ইন্টারনেটে শেয়ার করে একটা ক্লাব খুঁজে পায়, যেখানে ওর মতোই আরো অনেক লোক ছিল, যাদের দেখে জুনিতা কিছুটা আত্মবিশ্বাস ফিরে পায় আর অনুধাবন করতে পারে ও একা না, ওর মতো আরো অনেকেই এমন পরিস্থিতির শিকার হয়েছে। জুনিতা ওই ক্লাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর নিজের সমস্যার কথাটা সেখানে শেয়ার করে। তখন ক্লাব মেম্বারদের মধ্যে কেউ একজন ওকে এই সমস্যার জন্য একজন ডাক্তার সাজেস্ট করে। পরদিন জুনিতা সেখানে যাবার জন্য নিজের মাকে বুঝিয়ে বলে, আমি 1 বছর তো ঘরবন্দি থাকতে পারবো না, ওখানে গিয়ে ট্রিটমেন্টটা করে নিব, সাথে নিজের পড়াশোনাও চালিয়ে যেতে পারবো। এসবে ওর মা শুরুতে রাজি ছিল না, কিন্তু একটা শর্তে রাজি হয়, সেটা হলো ওর নানি ওর সাথে যাবে। জুনিতার এতে কোনো সমস্যা ছিল না, তাই খুশি মনে রাজি হয়ে যায়। এরপর সেখানে যাওয়ার আগে নিজের মুখ ঢেকে নেয় আর অবশেষে ওখানে পৌঁছে যায়। জুনিতার নানি ওকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ এমন নিম্ন জায়গায় ও কখনো থাকেনি। কিন্তু জুনিতা ওনাকে ভরসা দিয়ে কলেজে পৌঁছে যায়। এখানেও মেইন লিড সুইয়ার সম্মুখীন হয়। সুইয়া এই কলেজের সব থেকে সুদর্শন ও পপুলার বান্দা ছিল, এক কথায় সব মেয়ের ক্রাশ। এমনকি জুনিতাও ওর উপর থেকে চোখ সরাতে পারছিল না। যাই হোক, জুনিতা যেহেতু ওদের ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিয়েছিল, তাই সিনিয়ররা নতুনদের চিকেন ডান্স করে স্বাগতম জানায়। আপনারা অনেকেই হয়তো জানেন থাইল্যান্ডের স্কুলগুলোতে চিকেন ডান্স কত জনপ্রিয়। এখানে বি নামের একজনের সাথে জুনিতার ফ্রেন্ডশিপ হয়, আর হ্যাঁ, বি কিছুটা ফানি ও গে টাইপের। যাই হোক, এরপর সিনিয়ররা চিকেন ডান্স করে জুনিয়রদের স্বাগতম জানায়। তারপর জুনিতা হোস্টেলে পৌঁছায়, যদিও এমন জায়গায় জুনিতা কখনো থাকেনি, তবুও কোনোভাবে মানিয়ে নেয়। এখানে 3 জন মেয়ের সাথে ওকে থাকতে হবে। মেয়েগুলো ওকে খুব সুন্দরভাবে স্বাগতম জানায়, কিন্তু যখন মেয়েগুলো জুনিতার ফেস দেখে তখন অদ্ভুত ব্যবহার করতে থাকে। কিন্তু নিং নামের এক মেয়ে ওদের বলে, এখানে অদ্ভুত রিয়াক্ট করার মতো কিছু নেই, এটা কোনো ডিজিজ না, শুধু ফেসে নেগেটিভ রিয়াকশনের প্রভাব, সময়ের সাথে সাথেই ঠিক হয়ে যাবে। তবে জুনিতা যখন ওয়াশরুমে যায়, তখন নিং এর
দুই বান্ধবী ওর ফেস নিয়ে নানা রকম কথা বলেই যাচ্ছিল। ওয়াশরুম থেকে এসব শুনে জুনিতা অনেক কষ্ট পায়। পরদিন ও পুরো মুখ ঢেকে কলেজে যায়। আজ কলেজে ফ্রেশার মিটিং রাখা হয়, যেখানে ক্লাব প্রেসিডেন্ট তাকে মুখ থেকে মাস্ক সরাতে বলে। জুনিতা এতে অনেক ভয় পেয়ে যায় আর মাস্ক সরাতে মানা করে দেয়। ক্লাস প্রেসিডেন্ট এতে রেগে যায়। তখন সুইয়া এসে জুনিতাকে বলে, আমি জানি না তুমি নিজের মুখ লুকাচ্ছ কেন, কিন্তু তুমি ক্লাস প্রেসিডেন্টের কথা অমান্য করতে পারো না, আর পুরো কলেজ লাইফ তুমি মুখ ঢেকে চলতে পারবে না, তাই ভয় পেও না, আমি আছি তোমার সাথে। এরপর অনেক কষ্টে জুনিতা যখন স্কার্ফ সরায় তখন সবাই ওকে নিয়ে হাসাহাসি করে এবং গোস্ট ফেস বলে বুলি করতে থাকে। জুনিতা এতে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সুইয়ার এসবে অনেক খারাপ লাগে আর সহ্য করতে না পেরে সবাইকে বকাঝকা করে, বোঝানোর চেষ্টা করে কারো চেহারা নিয়ে এভাবে কষ্ট দেয়া ঠিক না। ও সবাইকে জুনিতার কাছে সরি বলতে বলে, এমনকি ক্লাস প্রেসিডেন্টকেও। কিছুক্ষণ পর জুনিতা বসে বসে কান্না করছিল। ওর মনে হচ্ছিল এখানে এসে অনেক বড় কোনো ভুল করে ফেলেছে, তাই বাড়ি ফিরে যাওয়া উচিত। কিন্তু সুইয়া ওকে পজিটিভ থাকতে বলে আর এখানে থাকার ভরসা দেয়। সুইয়ার কথায় জুনিতা অনেক কনফিডেন্স পায়। যাই হোক, এরপর জুনিতা ওর নতুন বন্ধুদের শেয়ার করে কিভাবে ও সবার কথা শুনে সার্জারি করতে গিয়ে নিজের এই অবস্থা বানিয়েছে। কিছুক্ষণ পর ওয়েলকাম সেরেমনি উৎসব পালন করা হয়। এখানে একটি গেম খেলা হয় যেখানে সুইয়া হেরে যায়, যার জন্য ডেয়ার হিসেবে ওকে শার্ট খুলতে হয়। সুইয়ার হট বডি দেখে বিয়ের অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, লাস্ট রাউন্ডে একটা গেম খেলা হয় যেখানে জুনিয়রদের একটা করে নোট দেওয়া হয়, যেটা কোনো এক সিনিয়রের সাথে মিলে গেলে তার ব্যাচমেট হিসেবে থাকবে। জুনিতা একটা নোট পায় যেটা সুইয়ার সাথে মিলে যায়। জুনিতা এতে অনেক খুশি হয়, কারণ এখন থেকে ওর ব্যাচমেট, আর বিয়ের ব্যাচমেট হয় নিং। কিছুক্ষণ পর জুনিতা আর বি জানতে পারে সুইয়া আর নিং দুজন রিলেশন করে। যাই হোক, এরপর জুনিতা এখান থেকে নতুন নতুন বিষয় এক্সপিরিয়েন্স করে, যেমন স্কুটিতে বসা, লোকাল শপে ডিনার করা, লোকাল মার্কেটে শপিং করা ইত্যাদি ইত্যাদি। পরের সিনে ওরা সবাই ক্লাসে উপস্থিত ছিল। যেহেতু ওদের টুরিস্টের সাবজেক্ট ছিল, তাই শিক্ষক শুরুর দিনেই সবাইকে লোকাল ট্যুর প্রেজেন্টেশন দিতে বলে। জুনিতা যেহেতু লোকাল ট্যুর কখনো দেখেনি, তাই চিন্তিত ছিল। এরপর যখন ওকে প্রেজেন্টেশন দিতে হয়, তখন ব্যাংককের একটি শপিং মল ভিজিটের কথা বলে, কারণ ট্রাভেল বলতে ও শুধু অন্য দেশে গিয়েছে। লোকাল ট্যুরের বিষয়ে ওর কোনো ধারণা ছিল না। শিক্ষক ওকে পরবর্তী সময়ে ভালো করে প্রেজেন্টেশন উপস্থাপন করার আদেশ দেয়। এরপর থেকেই জুনিতা চিন্তিত হয়ে পড়ে কিভাবে প্রেজেন্টেশন উপস্থাপন করবে। তখন সুইয়া ওর কাছে এসে মন খারাপের কারণ জানতে চায়। জুনিতা সবকিছু জানালে সুইয়া হেসে ফেলে আর ওকে পরামর্শ দেয় ক্যাম্পাসের চারপাশ ভালো করে ঘুরে ফিরে সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী প্রেজেন্টেশন উপস্থাপন করার। এমন সময় নিং এর কল আসায় সুইয়া ওখান থেকে চলে যায়। জুনিতাও নিজের ফেস ট্রিটমেন্টের জন্য ওই ডাক্তারের কাছে যায়। রাতে বৃষ্টির জন্য হোস্টেলে কারেন্ট ছিল না। তখন এই মোটা মেয়েটা ভূতের গল্প শুরু করে দেয়, আর এমন সময় অনেক জোরে বৃষ্টি হতে থাকে। ভয়ে ওরা বাইরে চলে আসে আর হোস্টেল ম্যানেজারকে অন্য কোনো রুমের ব্যবস্থা করে দিতে বলে, কিন্তু ম্যানেজার জানায় এই মুহূর্তে রুম ফাঁকা নেই, তাই কয়েকদিন তোমাদের ম্যানেজ করে চলতে হবে। কিন্তু ওরা কোনোভাবে এই রুমে থাকতে পারবে না। জুনিতা তখন নিংকে ফোন করে। কিছুক্ষণের মধ্যেই নিং আর সুইয়া এসে ওকে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি সুইয়া অনেকটাই গরিব ফ্যামিলি থেকে বিলং করে, তাই নিজের খরচ চালানোর জন্য ও পার্ট টাইম জব করত। সকালবেলা যখন জুনিতা ঘুম থেকে ওঠে, তখন সুইয়াকে ফ্লোরে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। সুইয়া ঠান্ডায় কাঁপছিল, তাই জুনিতা ওকে চাদর দিয়ে ঢেকে দিতে যায়, কিন্তু তখনই সুইয়া ওকে নিজের সাথে জড়িয়ে নেয়। জুনিতা কোনো রকম নিজেকে ছাড়িয়ে চলে যায়। তখন আমরা বুঝতে পারি সুইয়া ইচ্ছা করেই ওকে জড়িয়ে ধরেছিল। যাই হোক, আজ কলেজে জুনিতা খুব সুন্দরভাবে ট্যুর প্রেজেন্টেশন উপস্থাপন করে, যা সবার পছন্দ হয়। জুনিতাও এর জন্য বেশ খুশি ছিল। এরপর কলেজ শেষে ওরা কোথাও খেতে যাওয়ার প্ল্যান করে, তবে মাঝ রাস্তায় সুইয়ার স্কুটি নষ্ট হয়ে পড়ে, সাথে ওর জুতাও ছিঁড়ে যায়। উপায় না পেয়ে ও জুতা ঠিক করতে লাগে। এতে নিং আনইজি ফিল করতে থাকে। ও রেগে সুইয়াকে বলে, তুমি নিজের স্কুটিও ঠিক করো না, আবার জুতাও কেনো না, বেশি টাকা তো লাগে না, তবুও এসব কেন করো তুমি? আবার আমি কিছু দিতে চাইলেও নাও না। এগুলো কত বিব্রতকর বিষয়
বিষয় তুমি কি বোঝো? আমার এগুলো একদম পছন্দ না। আনইজি ফিল হয় তোমার এসব কর্মকাণ্ডে। সুইয়া জবাবে জানায়, তুমি তো আমার আর্থিক অবস্থা জানোই, তাহলে এগুলো কেন বলছো? এগুলো নিয়েই ওদের মধ্যে কথা কাটাকাটি থেকে ঝগড়া হয়ে যায়। এতে নিং রেগে ওখান থেকে চলে যায়। জুনিতা বলে, আমার মনে হচ্ছে দোষটা তোমার। নিং এর সাথে এমন করা ঠিক হয়নি, ওকে তোমার সরি বলা উচিত। তখন সুইয়া বিষয়টা বুঝতে পেরে নিংকে ফোন করে সরি জানিয়ে দেয়। যাই হোক, কিছুক্ষণ পর জুনিতা ওর নানির সাহায্যে হোস্টেল থেকে নিং এর রুমে শিফট করছিল। সুইয়া কিছু জিজ্ঞেস করলে জুনিতা জানায়, হোস্টেলের ওই রুমটা ঠিক না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। এদিকে সুইয়াকে দেখে জুনিতার নানি পুরোই ফিদা হয়ে গেছিল। এমনকি সে সুইয়ার কাছাকাছি এসে নিজেকে আনম্যারিড দাবি করছিল। যাই হোক, কিছুক্ষণ পর জুনিতার নানি ওকে সুইয়ার সাথে রিলেশনে যেতে বলে। জুনিতা জানায়, আমার চেহারার যে অবস্থা, কে আমাকে গার্লফ্রেন্ড বানাবে? তাছাড়া ওর গার্লফ্রেন্ড আছে, তাই এসব সম্ভব না। এরপর জুনিতা ওর নানিকে নিয়ে শপিং করতে যায় আর শপিং শেষে রেস্টুরেন্টে ডিনার করতে আসে। এমন সময় নিং এক ছেলের সাথে এই রেস্টুরেন্টে আসে এবং জুনিতার পাশে বসে। ওদের কনভারসেশন শুনে জুনিতা বুঝতে পারে এই ছেলের সাথেও নিং এর রিলেশন রয়েছে। জুনিতা ওদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল, কিন্তু নিং ওকে দেখে ফেলে। যাই হোক, এরপর থেকে জুনিতা চিন্তিত হয়ে পড়ে সুইয়াকে এসব বিষয় জানাবে কিনা। পরদিন স্কুল শেষে জুনিতা বিকে নিয়ে ডিভিডি কিনতে যায়। সেই শপে আবার সুইয়া পার্ট টাইম জব করত। কথায় কথায় ওরা আজ ডিনার করার প্ল্যান করে ফেলে। সুইয়া নিংকে ওদের সাথে নেয়ার জন্য ফোন করে, কিন্তু অপর পাশ থেকে নিং জানায় সে বিজি আছে, তাই আসতে পারবে না। জুনিতা নিংকে নিয়ে সুইয়ার এই সিরিয়াসনেস দেখে টেনশনে ছিল নিং এর বিষয়টা জানাবে কিনা। এই ভাবনা নিয়ে ও সুইয়াকে জিজ্ঞেস করে, তুমি নিংকে অনেক লাভ করো তাই না? কখনো কি ওকে চিট করার কথা চিন্তা করেছিলে? কারণ তুমি তো অনেক মেয়ের ক্রাশ। তখন সুইয়া জানায়, হ্যাঁ, অনেকেরই ক্রাশ, তবে আমি এত গরিব যে কেউ আমার সাথে রিলেশন করবে না, শুধু একমাত্র নিং বাদে, যে আমাকে কোনো স্বার্থ ছাড়াই একসেপ্ট করেছে। তাই আমিও এর জন্য সবসময় লয়াল। আর এই বিষয়টা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। এই পরিস্থিতিতে কেউ যদি তোমার লাভ করে তাহলে তাকে কখনোই যেতে দিও না, কারণ সে তোমার চেহারাকে নয় তোমাকে লাভ করবে। পরের সিনে সবাই পার্টি করছিল, যেখানে সুইয়া বলে, তাড়াতাড়ি শেষ করো, আমাকে নাইট শিফটে কাজে যেতে হবে। জুনিতা সুইয়াকে বলে, তুমি সত্যি অনেক পরিশ্রমী, এত কষ্টের পরেও সবকিছু ঠিক ম্যানেজ করে নাও। পরদিন সকালে নিং জুনিতাকে অনুরোধ করে বলে, আমার এই বিষয়গুলো সুইয়াকে বলিও না। জুনিতা বলে, কিন্তু সুইয়া তোমাকে মন থেকে লাভ করে, ও অনেক ভালো একটা ছেলে। নিং জানায়, বুঝি সবকিছু, কিন্তু পৃথিবীতে ভালোবাসায় সবকিছু না। আমার বাবা মা মনে করে সুইয়ার ভবিষ্যৎ বলতে কিছুই নেই, আমারও তাই মনে হয়। তাছাড়া মা বাবা চায় আমি ওই ছেলেটাকে ডেট করি। ওর নাম টোট, ওর ভালো একটা জব আছে, পারিবারিক অবস্থাও ভালো। যাই হোক, আমি শুধু চাই তুমি এই মুহূর্তে সুইয়াকে কিছু বলো না, সঠিক সময় আমি নিজেই ওকে জানিয়ে দেব। কিছুক্ষণ পর নিং ফোন করে জুনিতাকে বলে, তুমি জলদি করে আমার রুমে গিয়ে সুইয়ার জিনিসপত্র সরিয়ে ফেলো, আমার বাবা মা আর টোট ওখানে আসছে, ওনারা যদি এসব দেখে ফেলে তাহলে সুইয়াকে ছাড়বে না। কথা মতো জুনিতা তাড়াতাড়ি ওর রুমের জিনিসপত্র নিজের রুমে শিফট করে। ভাগ্যবশত ওদের কাজ শেষ হলেই নিং এর বাবা মা এসে পৌঁছায়। এদিকে সুইয়া যখন রুমে যাচ্ছিল তখন জুনিতা ওকে ডেকে বাইরে নিয়ে যায়। কিছু দূর যাবার পর জুনিতা বলে, আসলে নিং এর বাবা মা এসেছে, তাই তোমাকে যেতে দেইনি। সুইয়া বলে, আরে বাহ, তাহলে তো শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতেই হবে। জুনিতা ওর কথা শুনে তেমন কিছু বলে না। তখন সুইয়া বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে আর যাব না। পরের দৃশ্যে দেখা যায় সুইয়া নিং এর সাথে ফ্লার্টিং করছিল, কিন্তু এতে নিং বিরক্ত হচ্ছিল। দুপুরবেলা ওরা তিনজন লাঞ্চ করছিল, তখন ওখানে নিং এর দ্বিতীয় বয়ফ্রেন্ড টোট চলে আসে। জুনিতা নিজেকে লুকানোর চেষ্টা করছিল কারণ টোট ওকে চেনে, কিন্তু টোট ওকে দেখে ফেলে আর সবাইকে নিং এর বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। সুইয়া এতে রেগে ওকে মারতে শুরু করে। এরপর নিং এর কাছে যায় সবকিছু পরিষ্কার হতে। নিং সবকিছু বলার পর ওর সাথে ব্রেকআপ করার কথা জানিয়ে দেয়। সুইয়া ওর কাছে আরেকটা সুযোগ চেয়ে বলে, গ্রাজুয়েশন শেষে আমি তোমাকে সত্যি একটা ভালো লাইফ দিব, কিন্তু নিং ওর সাথে ব্রেকআপ করে টোটকেই চয়েস করে। সুইয়া কষ্ট পেয়ে বলে, আমি মানুষ চিনতে ভুল করেছিলাম, আসলে তুমিও ওই মেয়েদের মতোই
যারা স্ট্যাটাস দেখে মানুষ চয়েস করে, কিন্তু দেখে নিও একদিন এটার জন্য তুমি আফসোস করবে। এই বলে ও চলে যায়। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু সুইয়ার কোনো খোঁজ খবর ছিল না। এজন্য জুনিতা ওকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। এখানে অনেকেই মজা করে বলছিল, তুমি আবার সুইয়ার প্রেমে পড়লে না তো, সারাদিন ওকে নিয়েই চিন্তিত থাকো যে। জুনিতা বলে, আরে না, ও আমার ব্যাচমেট, তাই চিন্তা হচ্ছে। কিছুক্ষণ পর জুনিতা ওর রুমে ফিরছিল, তখন সুইয়া ওর সাথে দেখা করে। জুনিতা প্রথমে ওকে চিনতে না পেরে ভয় পেয়ে গেছিল, কিন্তু পরক্ষণে বুঝতে পারে এই দেবদাস আর কেউ না বরং সুইয়া, তাই ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে। জুনিতা জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে এতদিন, আর কি দেবদাসের মতো অবস্থা বানিয়েছো নিজের? সুইয়া উত্তেজিত হয়ে বলে, আরে তুমি আমাকে দেবদাস মনে করো? হ্যাঁ, কিছুটা কষ্ট পেয়েছিলাম, তাই নিজেকে একটু সময় দিলাম, কিন্তু কোনো চিন্তা নেই, আমি এখন এসে গেছি। পরের সিনে জুনিতা বিয়ের সাথে বুক স্টোরে যায়, যেখানে সুইয়া পার্ট টাইম জবে ছিল। ও জুনিতাকে পেয়ে ফ্লার্টিং করে বলে, ওয়াও, তুমি রোমান্টিক উপন্যাস পড়ছো, কিন্তু তোমাকে দেখে তো রোমান্টিক মনে হয় না। আচ্ছা, আজ পর্যন্ত কখনো বয়ফ্রেন্ড বানিয়েছো? জুনিতা উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে, আর আমি তাকে অনেক লাভ করি। সুইয়া বলে, কিন্তু আমি শিওর তোমাদের মধ্যে কখনো কিছু হয়নি। জুনিতা বলে, আরে মজা করছি না, সিরিয়াস লাভ আমাদের। তখন সুইয়া ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। জুনিতা উপায় না পেয়ে বলে, আসলে কিছুদিন আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনে সুইয়া আবার ফ্ল্যাটিং করে বলে, সোজা বললেই তো হয় তুমি সিঙ্গেল। আর এরপর থেকে সুইয়ার প্রতি জুনিতার অনুভূতি বাড়তে থাকে। যাই হোক, পরদিন কলেজে বিয়ের সাথে একটা ধোঁকা হয়ে যায়। আসলে ও ক্লাস প্রেসিডেন্ট ছিল, আর পুরো ডিপার্টমেন্টে টুরিস্ট জ্যাকেট কেনার দায়িত্ব ওর ছিল, কিন্তু ও এই কাজটা ভাইস প্রেসিডেন্টকে দিয়ে রেখেছিল, আর ভাইস প্রেসিডেন্ট সেগুলো নিয়ে পালিয়ে গিয়েছিল। এখন ওর আর্থিক অবস্থা এতটাও ভালো ছিল না যে এত টাকা একাই পরিশোধ করবে। ও এতটাই ভেঙে পড়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সুইয়া ওকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ও পড়েই যায়। জুনিতা এসবে অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফিরলেও জানতে পারে বি ঠিক আছে। এরপর দেখা যায় সুইয়া আর জুনিতা ভাইস প্রেসিডেন্টের কাছে যাচ্ছিল ওই টাকাগুলো ফেরত আনার জন্য। তবে পুরো রাস্তা সুইয়া ওকে জ্বালাতন করছিল, কখনো ওর ছবি তুলছিল, কখনো মোবাইল নিয়ে নিচ্ছিল, আবার কখনো খাবার খেয়ে নিচ্ছিল। এভাবেই সবশেষে ওরা ভাইস চেয়ারম্যানের বাড়িতে পৌঁছে যায়, আর জ্যাকেটের টাকাগুলো রিটার্ন করতে বলে। ওরা এটাও জানায় বি এসবের জন্য আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিল, কিন্তু মেয়েটা নানা রকম বাহানা দিয়ে বলে টাকাগুলো শেষ হয়ে গিয়েছে। এতে সুইয়া রেগে পুলিশ ডাকার সিদ্ধান্ত নেয়। পুলিশের নাম শুনে মেয়েটা ভয় পেয়ে যায়, আর কান্না করতে করতে ওদের কাছে ক্ষমা চায়। এসব দেখে জুনিতার ওর উপর খুব মায়া হয়। সুইয়াও কিছু বলতে পারে না। এরপর ওরা ওখান থেকে চলে আসে। সুইয়া সবকিছু টিচারকে জানাতে চায়, কিন্তু জুনিতা অনেক কোমল মনের মানুষ। ও জানায়, আমরা এমন করতে পারি না, এতে ওকে কলেজ থেকে বের করে দেয়া হবে। তাছাড়া যতই হোক ওরা দুজনেই আমাদের ফ্রেন্ড, তাই আমাদেরই বিষয়টা দেখা উচিত। সুইয়া বলে, কিন্তু টাকার অ্যামাউন্টটা অনেক বেশি। জুনিতা তখন পার্ট টাইম জব করে টাকা উপার্জনের কথা বলে। এরপর থেকে ওরা রেস্টুরেন্টে, মার্কেটে পার্ট টাইম জব শুরু করে। তবে এত কষ্টের পরেও ওরা সামান্য কিছু টাকাই উপার্জন করতে পারে। সুইয়া এমন সময় বলে, আমরা জ্যাকেট শপের মালিকের সাথে কথা বলে টাকাগুলো কিস্তিতে পরিশোধ করি, তাহলে এতে চিন্তা থাকবে না। জুনিতার এই আইডিয়া ভালো লাগে, তাই কিছুক্ষণ পর ও সেখানে পৌঁছায়, আর জ্যাকেট মালিককে সবকিছু জানায় এবং কিস্তিতে টাকা পরিশোধের বিষয়টাও প্রকাশ করে। তখন অবাক করে দিয়ে লোকটা বলে, এটা যেহেতু একটা বড় ধরনের ধোঁকা, তাই আমি টাকাগুলো মাফ করে দিচ্ছি। জুনিতার ওনার কথা বিশ্বাস হচ্ছিল না। লোকটা জানায়, আমি দেখতে যেমন সাদামাটা, আমার মনটাও তেমন সাদামাটা, তাই আমার টাকাগুলো লাগবে না, তুমি চিন্তা করো না। জুনিতা এতে অনেক খুশি হয়, আর বাইরে এসে সুইয়াকে জড়িয়ে ধরে। তো গাইস, এখানে একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হলো, কেউ এত দয়ালু নয় যে 50,000 টাকা এমনি এমনি মাফ করে দিবে। এখানে কোনো না কোনো সিক্রেট তো আছেই, যেটা আমরা শেষে জানতে পারবো। যাই হোক, জুনিতা যখন বুঝতে পারে সুইয়াকে জড়িয়ে ধরেছে, তখন লজ্জায় ওকে ছেড়ে দেয়। বাড়ি ফিরে ও বিকে সবকিছু জানায়। বিয়েতে অনেক খুশি হয়। কিছুক্ষণ পর জুনিতা নিজের রুমেই ছিল, তখন সুইয়া এসে বলে, আমাকে শাওয়ার নিতে দাও।
এরপর শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। জুনিতা ওকে তাড়াতাড়ি কাপড় পরে নিতে বলে, কিন্তু সুইয়া ওকে ফ্লার্টিং করে নিজের বডি দেখতে বলছিল। জুনিতার প্রথমে ইচ্ছে না থাকলেও ওর জোর করাতে দেখেই ফেলে। তখন সুইয়া ওর কাছে এসে জিজ্ঞেস করে, বডি দেখে তোমার কোনো রকম ফিলিং অনুভব হচ্ছে নাকি? জুনিতা লজ্জায় ওকে সরানোর চেষ্টা করে, কিন্তু সুইয়া ওকে টিচ করে যাচ্ছিল। তাই না পেরে জুনিতা রুম থেকে বাইরে চলে আসে। আর এমন সময় নিং সেখানে উপস্থিত হয়, যেটা জুনিতার কাছে অনেক আনইজির বিষয় ছিল। তাই দৌড়ে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জুনিতা আর সুইয়া যখন বাইরে আসে, তখন জুনিতা বলে, আজ নিং আমাদের হয়তো ভুল বুঝেছে। উত্তরে সুইয়া বলে, তাতে কি হয়েছে, এমনিতেও আমাদের ব্রেকআপ হয়েছে প্রায় 2-3 মাসের বেশি। এরপর সুইয়া ওকে নিয়ে ঘুরতে যেতে চায়। জুনিতা রাজি না হলেও সুইয়া ওকে কোলে নিয়ে বাইকে বসিয়ে দেয়। পরের সিনে দেখা যায় কলেজে মিটিং বসানো হয়েছে, যেখানে শিক্ষক সবাইকে নিয়ে শিক্ষা সফরে যাওয়ার প্ল্যান করে। কিছুক্ষণ পর জুনিতা বই আনতে লাইব্রেরি যায়। সুইয়া ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এদিকে জুনিতা উপরে রাখা বইয়ের নাগাল পাচ্ছিল না। তখন সুইয়া সুযোগ বুঝে জুনিতাকে কোলে নিয়ে উঁচু করে। জুনিতা আনইজি হয়ে বলে, তুমি সব সময় আমাকে এভাবে টিচ কেন করো? সুইয়া জিজ্ঞেস করে, কেন, এতে তোমার অদ্ভুত কোনো ফিলিং হয় নাকি? জুনিতা কিছু বলতে পারছিল না। দূর থেকে নিং এগুলো খেয়াল করে আর মনে মনে খুব জেলাস হয়। যাই হোক, বাড়িতে এসে জুনিতা ওর নানির সাথে বনভোজনের জন্য জিনিসপত্র গোছাচ্ছিল। তখন সুইয়া এসে ওর টি শার্ট আর কমিক বুক খুঁজতে লাগে। জুনিতার নানি তখন জিজ্ঞেস করে, তোমরা দুজন একসাথে থাকো নাকি? সুইয়া ওনার কথায় সোজা হ্যাঁ জানিয়ে দেয়। সুইয়া চলে যাবার পর জুনিতা ওর নানিকে বলে, ও একটু এমনই, সবসময় আমাকে টিচ করে, এছাড়া আমাদের মধ্যে তেমন কিছু নেই। পরের দিন সবাই ট্রিপে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, যেখানে নিং এসে জুনিতাকে সুইয়ার থেকে দূরে দূরে থাকতে বলে। কিন্তু এদিকে সুইয়া সবসময় জুনিতার সাথে লেগে লেগে থাকতো। ট্রিপে পৌঁছানোর পর একটা ছেলে জুনিতার ক্লোজ হবার চেষ্টা করে, কিন্তু সুইয়া কোনোভাবেই ওদের ক্লোজ হতে দেয় না। ওরা যেখানে যাচ্ছিল সুইয়া সেখানে যাচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর স্টুডেন্টরা মিলে একটা গেম খেলে, যেটা ছিল আই কন্টাক্ট গেম। আর এই গেমে জুনিতার পার্টনার হয় ওই ছেলেটাই। অপরদিকে সুইয়া এসব দেখে জেলাস অনুভব করছিল। এখানে জুনিতা ওই ছেলের কাছে হেরে যায়। তখন সুইয়া ওকে দূরে নিয়ে গিয়ে তার সাথে আই কন্টাক্ট করার কথা বলে, কিন্তু জুনিতা রাজি ছিল না। তখন সুইয়া জানায়, তুমি যদি খেলতে না চাও তাহলে আমি ভেবে নিব তুমি আমাকে লাভ করো। এখন উপায় না থাকায় জুনিতা রাজি হয়ে যায়। তবে ওদের আই কন্টাক্ট এতটাই গভীর ছিল যে একে অপরের মধ্যে কিস হতেই যাচ্ছিল। তখন নিং এসে ওদের ডাক দেয়। রাতের বেলা সবাই বেশ ভালোই এনজয় করে। এরপর ওরা দুজন শুয়ে শুয়ে তারা দেখতে থাকে। জুনিতা বলে, আকাশের তারাগুলো কত সুন্দর, তাই না? সুইয়া ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বলে, হ্যাঁ, অনেক সুন্দর। যাই হোক, পরদিন সকালে সবাই ফিরে আসে। কিছুক্ষণ পর সুইয়া জানতে পারে জুনিতা ডাক্তারের কাছে গেছে। তাই চিন্তিত হয়ে ও নিজেও সেখানে পৌঁছায় আর জুনিতার কাছে গিয়ে বলে, 3 মাস থেকে আমি তোমাকে পটানোর চেষ্টা করছি। ওর কথায় জুনিতা ভেতর ভেতর খুশি হয়, কিন্তু ওকে বুঝতে না দিয়ে বলে, এসব ফ্লার্টিং বন্ধ করো। সুইয়া উত্তেজিত হয়ে বলে, আরে আমি মজা করছি না, আমি সিরিয়াস এ বিষয় নিয়ে। এখন তুমি বলো কি করলে আমাকে বিশ্বাস করবে? জুনিতা বলে, কিন্তু তুমি তো অনেক হ্যান্ডসাম আর আমি দেখতে একদম ভালো না। এটা শুনে সুইয়া ওকে থামিয়ে বলে, তুমি ভেতর থেকেই অলরেডি অনেক বেশি সুন্দর আর বাইরের আবরণে তুমি যেমনই হও তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আমি তোমাকে অনেক পছন্দ করি, এখন তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? জুনিতা সোজা মানা করে দেয়। এতে সুইয়া রেগে বলে, আমি জানি তুমি আমাকে লাইক করো, শুধু স্বীকার করতে চাচ্ছ না। তবে দেখে নিও তোমাকে হ্যাঁ বলিয়ে ছাড়বো। যাই হোক, এরপর জুনিতা বাড়ি ফিরে সুইয়ার কথাগুলো ভেবে অনেক খুশি ছিল। পরদিন জুনিতা বিয়ের সাথে বসেছিল। তখন সুইয়া এসে ওকে জ্বালাতন শুরু করে দেয়। বিয়ে বুঝতে পারে সুইয়া জুনিতাকে পছন্দ করতে শুরু করেছে। এদিকে জুনিতা ওকে ডিস্টার্ব করতে মানা করে, কারণ সামনে এক্সাম। কিন্তু সুইয়া ঠিক থাকার মানুষ না। ও জুনিতার মুখের ভয়ঙ্কর একটা ছবি তোলে আর গ্রুপে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে
ওকে দিয়ে যা ইচ্ছে করিয়ে নেয়। জুনিতা ওকে অনুরোধ করে ছবিটা ডিলিট করার জন্য, কিন্তু সুইয়া মজা নিয়ে যাচ্ছিল। তবে অনেক কষ্টে জুনিতা মোবাইল নিয়ে ছবিটি ডিলিট করে দেয়। আজ পরীক্ষা শেষে ওর বন্ধুরা বলে, তোমার সুইয়ার প্রপোজটা একসেপ্ট করে নেওয়া উচিত। ছেলেটা অনেকদিন থেকে তোমার পেছন পড়ে আছে। পরদিন সকালে সুইয়া ভালো করে ব্রাশ করে আর ভাবতে থাকে, আজ যে করেই হোক জুনিতাকে কিস করতে হবে। এরপর জুনিতাকে নিয়ে ঘুরতে বের হয়। সুইয়া বলে, বিশ্বাস করো আমি তোমার চেহারাকে নয়, তোমার ভেতরের সত্তাকে ভালোবাসি। আর আমি সারাক্ষণ তোমার পেছনে পড়ে থাকি। তোমার তো বোঝা উচিত আমি কি চাই। জুনিতা ওর কথাটা গভীর থেকে অনুভব করতে পারে। তখন সুইয়া ওকে কিস করতে যায়, কিন্তু তখনই ওর ফোনে কল আসায় সব শেষ হয়ে যায়। জুনিতা রুমে ফিরে ভাবতে থাকে, হয়তো আমিও সুইয়াকে ভালোবাসতে শুরু করেছি। না হলে ওর পাশে থাকলে নিজেকে এত বিশেষ মনে হয় কেন, এত স্বস্তি লাগে কেন, এসব ভেবে ও দিশেহারা ছিল। পরের দিন ওরা একসাথে খাবার খাচ্ছিল, যেখানে দুজন ছেলে জুনিতার দিকে তাকিয়েছিল। তাই সুইয়া জুনিতাকে নিয়ে ওখান থেকে চলে যায়। তবে রাতে বাড়ি ফেরার সময় বৃষ্টি নেমে যায়। এরপর অনেক কষ্টে ওরা বাড়ি ফিরে। জুনিতা সুইয়াকে শাওয়ার নেয়ার জন্য পাঠিয়ে দেয়। যেহেতু ওর কাপড় ভেজা ছিল, তাই জুনিতার কাপড় পরে বের হয়। তখন সুইয়া বলে, আমি রুমে যেতে চাচ্ছি না, তোমার সাথেই থাকতে চাচ্ছি। জুনিতা সোজা বলে, মোটেও না, আমরা শুধুই বন্ধু, এমন না যে আমরা ডেট করছি। তাছাড়া তোমার কোনো ভরসা নেই। সুইয়া বলে, কিন্তু আমি তোমাকে প্রপোজ করে দিয়েছি, তুমি একসেপ্ট করনি, এটা তোমার ব্যাপার। তাছাড়া তুমি কি আমাকে ক্যারেক্টারলেস মনে করো নাকি? জুনিতা আর কিছু বলতে পারে না। সুইয়া গিয়ে বিছানায় শুয়ে পড়ে আর বিছানার মাঝামাঝি একটা কোলবালিশ রেখে জানায়, কিছু হবে না, এসে পড়ো। এরপর ও জুনিতার কাছে হাত ধরার পারমিশন চেয়ে ঘুমিয়ে পড়ে। যাই হোক, তারপর কয়েক মাস ভ্যাকেশনের পর জুনিতা যখন কলেজ আসে, তখন সবাই ওকে দেখে অবাক হয়ে যায়, কারণ এতদিনে ও সুন্দর হয়ে গিয়েছিল। ওর বন্ধুরা জানতে চায় ভ্যাকেশন কেমন কাটলো আর সুইয়ার সাথে সম্পর্ক কোন পর্যন্ত এগুলো। জুনিতা ঠান্ডাভাবে উত্তর দেয়, আরে তোমরা শুধু এগুলো নিয়েই পড়ে থাকো কেন, বাস্তবে এমন কিছুই হয়নি আমাদের মধ্যে। যাই হোক, এরপর ফেস ট্রিটমেন্টের জন্য জুনিতাকে ডাক্তারের কাছে যেতে হয়। সুইয়া বলে, এত ট্রিটমেন্টের কি দরকার, আর কত সুন্দর হতে চাও তুমি। কিন্তু এতে জুনিতা রেগে একাই চলে যায়। মাঝ রাস্তায় কলেজের রিও নামের এক ছেলে ওকে লিফট দিতে চায়, কিন্তু জুনিতা মানা করে দেয়। জুনিতা বাড়ি ফিরে দেখে ছেলেটা ওকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তবে ও সেটা একসেপ্ট করে না। এমনকি পরদিন কলেজে ছেলেটা ওর ফোন নাম্বার চায়। তখন সুইয়া চলে আসে আর রিও অ্যাপ্রোচ করায় ও জুনিতাকে কথা শোনায়। জুনিতা এতে রেগে চলে যায়। বি সুইয়াকে বলে, এক নাম্বারের প্লে বয় হওয়া সত্ত্বেও তুমি এখনো জুনিতাকে গার্লফ্রেন্ড বানাতে পারলে না। বি আরো বলে, দিন যাচ্ছে জুনিতা আরো সুন্দর হচ্ছে, এভাবে চলতে থাকলে অন্য কেউ এসে ওকে নিয়ে যাবে, তাই সময় থাকতেই কিছু করো। পরের সিনে দেখা যায় সুইয়া জোর করে জুনিতাকে ক্যারাটে শিখাচ্ছে। জুনিতা রাজি ছিল না, কিন্তু সুইয়া ওকে সারাদিন ট্রেনিং দেয়। এখানে জুনিতা বলে, তুমি একটুও ভালো না, অন্যদের বিশ্বাস করো না, আবার আমাকেও করো না। তখন সুইয়া ওর উপরে এসে বলে, তোমাকে বিশ্বাস করি, কিন্তু অন্যদের করি না। এই বলে ও জুনিতাকে কিস করার চেষ্টা করে, কিন্তু জুনিতা পাবলিক প্লেসের বাহানায় ওকে থামিয়ে দেয়। এদিকে রিও প্রতিদিন জুনিতাকে কোনো না কোনো গিফট দিত। এগুলো জেনে সুইয়া ওকে সাবধান করে বলে, তুমি রিওর দেওয়া গিফট গুলো গ্রহণ করো না। জুনিতা ওর কথা মেনে নেয়। এরপর জুনিতা ডাক্তারের কাছে যেতে চায়। এতে সুইয়া দ্বিধা নিয়ে জানায়, আর কত সুন্দর হতে চাও তুমি, তোমার আগে পিছে ছেলেরা ঘোরাঘুরি করে, এগুলো অনেক ভালো লাগে তাই না? আসলে সমস্যা এটাই, তোমরা সব মেয়ে একরকম। জুনিতা ওর কথায় কোনো জবাব না দিয়ে ক্লিনিক চলে যায়, কিন্তু ফেরার সময় রাত হয়ে যায় আর অন্ধকার রাস্তায় ও একা একা ভয় পাচ্ছিল। তবে হঠাৎ রিও চলে আসে আর ওকে বাড়িতে পৌঁছে দেয়। রাতেও জুনিতা সুইয়ার সাথে আবার ঝগড়া শুরু করে, তাই স্ট্রেস দূর
করতে পরদিন রিওর সাথে ঘুরতে যায়। তবে দিনভর ও রিওর সাথে থাকার পরেও সুইয়ার কথা ভেবে যাচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর রিও ওকে বাড়ি পৌঁছে দেয়। তখন সেখানে সুইয়া উপস্থিত হয়। রিও সুইয়াকে গরিব বলে ছোট করে, কিন্তু সুইয়া ওর সাথে মারামারি বাঁধিয়ে দেয়। জুনিতা কোনো মতে ওদের বাধা দেয়। কিছুক্ষণ পর সুইয়া জিজ্ঞেস করে, আমি যতই ওর কাছ থেকে তোমাকে দূরে থাকতে বলছি, তুমি ততই ওর কাছে যাচ্ছ। আমিও যদি কোনো মেয়ের সাথে এমন করতাম তাহলে কি তোমার ভালো লাগতো? তখন জুনিতা বলে, হ্যাঁ, কারণ আমরা তো রিলেশনে নেই। সুইয়া জানতে চায়, তাহলে তুমি আমাকে একসেপ্ট করো না কেন? আমি গরিব এজন্য? তখন জুনিতা বলে, তুমি যখন আমাকে প্রথম বলেছিলে আমাকে পছন্দ করো, আমার সাথে ডেট করতে চাও, তখন আমি অনেক খুশি হয়েছিলাম। এটা ভেবে এত কুৎসিত হবার পরেও কেউ আমাকে লাইক করে। আর আমাদের জগৎ দুটো একদম ভিন্ন, তাই এখানে সব শেষ করতে হবে। সুইয়া বলে, কিন্তু আমরা তো কিছু শুরুই করিনি, তুমি শেষ কিভাবে করলে? তবে যখন সুইয়া খেয়াল করে জুনিতা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তখন ও আর বাধা দেয় না। তবে জুনিতা যাবার আগে সুইয়া বলে, কখনো কোনো ছেলেকে আমার মতো বিশ্বাস করো না। সবাই আমার মতো বিছানায় হাত রেখে বসে থাকবে না। আর এভাবেই রিলেশন ছাড়াই ওদের মধ্যে সবকিছু শেষ হয়ে যায়। পরের টাইমে জুনিতা নিংকে বলে, এখন আমি তোমাকে ফিল করতে পারছি। নিং জানায়, কিন্তু আমি যে ভুল করেছি সেটা তুমি করো না। মন যা বলে সেই সিদ্ধান্ত নাও। পৃথিবীতে খুব কম ছেলে আছে যারা ভালোবাসার মানুষের জন্য কাঁদে, আর তাদের কষ্ট দেয়াই হয়তো সব থেকে বড় বোকামি। এরপর থেকে জুনিতা সব সময় সুইয়াকে মিস করে। এদিকে সুইয়ারও সেম অবস্থা ছিল। পরের সিনে কলেজে একটা প্রোগ্রাম ছিল, তাই সাজুগুজু করে জুনিতা সেখানে উপস্থিত হয়। ওকে এত বেশি সুন্দর লাগছিল, সব ছেলের অ্যাটেনশন ওর দিকে ছিল। প্রোগ্রামে মোস্ট বিউটিফুল অ্যাওয়ার্ড জুনিতা আর সুইয়া পায়। এখানে অনেক ছেলেই জুনিতার সাথে লেগে লেগে ছবি তোলার চেষ্টা করছিল, তাই সুইয়া ওকে বলে, অতিরিক্ত ছোট কাপড় পরলে ছেলেরা এমনই করবে। জুনিতাও জেলাস হয়ে বলে, তোমার চিন্তা করা লাগবে না, রিও আমার সাথে আছে। এগুলো নিয়ে ওদের মধ্যে তর্ক হয়ে যায়, আর জুনিতা ওয়াশরুমে গিয়ে কান্না করছিল। তবে এমন সময় জুনিতা রিওকে কারো সাথে কথা বলতেও শুনতে পায়, যেখানেও বলছিল, অবশেষে আমি জুনিতাকে পটিয়ে নিয়েছি, আর ওই মেয়েটা একদম বোকা। জুনিতা রিওর খারাপ মতলবের বিষয়টা এখন বুঝতে পারে। এরপরে জুনিতা সুইয়াকে খুঁজতে লাগে। তখন রিও ওর সামনে এসে পড়ে। জুনিতা ওকে ইচ্ছামতো বকে চলে যায়, আর অবশেষে সুইয়াকে পেয়ে জড়িয়ে ধরে সরি জানায়, সাথে নিজের মনের কথাটাও প্রকাশ করে। সুইয়া আবার ওকে টিচ করে বলে, ঠিক আছে, তবে ভেবে দেখো আমি কিন্তু অনেক গরিব। জুনিতা জানায়, কোনো সমস্যা নেই, সব সামলাতে পারবো। জুনিতা ওকে জড়িয়ে ধরে। সুইয়া বলে, আরে আমরা তো এখন রিলেশনে, আমাকে তাড়াতাড়ি কিস করো, সহ্য হচ্ছে না। জুনিতা দেরি না করে সোজা উম্মা দিয়েই দেয়। যাই হোক, এরপর আমরা জুনিতাকে ওর বাড়িতে দেখি। আজ ওর মায়ের জন্মদিন ছিল। জুনিতার মা ওকে নিজের বান্ধবীর সাথে পরিচয় করায়, আর কথায় কথায় তার ছেলের সাথে জুনিতার সেটিং করানোর চেষ্টা করে, কিন্তু জুনিতা বলে দেয়, আমি এখন আর সিঙ্গেল নেই। আর তখনই ওই মহিলার ছেলে চলে আসে, আর এটা অন্য কেউ ছিল না, বরং সুইয়া ছিল। সুইয়া জানায়, আমি যখন বিদেশে ছিলাম তখন মা বলতো, মেয়েরা আমাকে নয় আমার টাকাকে ভালোবাসে, তাই চেক করার জন্য আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছিলাম আমার বাবার কোম্পানি ব্যাংকের অধীন চলে গেছে, আর এই কথা বলার সাথে সাথে সে আমার সাথে ব্রেকআপ করে দেয়। তখন আমি বুঝতে পারি মায়ের কথাটা সত্যি, তাই আমি এমন কলেজে ভর্তি হই, কিন্তু গরিব হবার জন্য কেউ আমাকে গুরুত্ব দেয়নি। আমি ভেবেছিলাম নিং ওদের মতো না, কিন্তু সেও অমনি ছিল। আর তোমার সাথে যখন আমার পরিচয়, তখন আস্তে আস্তে বুঝতে পারি তুমি কত সুন্দর চিন্তাধারার। শুধু নিজের জন্য না, বিপদে তুমি বিকে আমাকে সাহায্য করার অনুপ্রেরণা দিয়েছো। ধনী গরিব তোমার কাছে ম্যাটার করে না, এবং সবশেষে আমি বুঝতে পারি তোমাকে লাভ করি। কিন্তু বিশ্বাস করো, তোমাকে এই পর্যন্ত আনা সত্যি অনেক কঠিন ছিল। আর হ্যাঁ, আমি সে ছিলাম যে ওই জ্যাকেটের 50,000 টাকা দিয়েছিলাম। তখন জুনিতা বলে, একজন আগলি মেয়ে সুন্দর হয়ে গেল, গরিব ছেলে ধনী হয়ে গেল। সুইয়া জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় না
আমরা একটা পারফেক্ট ম্যাচ? জুনিতা হেসে বলে, হ্যাঁ, এটাই হলো পারফেক্ট ম্যাচ। এরপর সুইয়া ওকে কিস করার জন্য এগোয়। জুনিতা বলে, ছি, দূর থেকে ওনারা সব দেখছে। কিন্তু সুইয়া এসবে পাত্তা না দিয়ে ওকে কিস করেই দেয়। আর এর সাথে আজকের গল্পের দ্য এন্ড হয়। তো কেমন লাগলো আজকের পুরো ড্রামাটা জানাতে ভুলবেন না কিন্তু।